নন্দা ও রবি তাদের একমাত্র ছেলেকে বিদেশে পড়তে পাঠিয়েছিল, আর এই কথাটা নিয়ে দুজনের মধ্যে খুব অভিমান ছিল। তুই জানিস রমা, আমার ছেলে বিদেশে পড়ে। হ্যাঁ, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, এখন তো শুধু ওর বিয়ের চিন্তা আমার মাথায় ঘুরছে। শুধু একটা সুন্দরী আর সুশীলা বৌমা পেয়ে যাই। নন্দা, তোর ছেলে যদি বাইরে থেকে বউ নিয়ে আসে তখন কি হবে? না না, আমার ছেলে ওরকম নয়। আমি জানি ও আমার সব কথা শুনে চলে, আর বিয়েও আমার কথা শুনেই করবে। হ্যাঁ হ্যাঁ, কেন না? তোমার ছেলে তো রামের অবতার, তাই না? তুই আমার ছেলেকে হিংসে করিস। আচ্ছা, তুই আমাকে কালকে পনির কোপ্তার রেসিপি বলবি বলছিলি না? নন্দা সব সময় তার ছেলের কথা বলতো, আর রমা ওকে বিরক্ত করত। কিন্তু কে জানতো রমার কথা একদম সত্যি হয়ে যাবে। 6 মাস পর যখন রবি বাড়ি ফিরে এলো, তখন ওর সাথে একটা বিদেশি মহিলা ছিল। হ্যাঁ, এটা আবার কে? মা, এই আমার গার্লফ্রেন্ড। আমরা একসঙ্গে পড়তাম আমেরিকাতে, আর তারপর আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর আমরা ভাবছি একসঙ্গে বিয়ে করব। এই জন্য আমি একে এখানে নিয়ে আসছি। সুজি, মা আর বাবাকে প্রণাম করো। সুজি বিনোদ আর নন্দাকে প্রণাম করল। তুই কাউকে না জানিয়ে বিয়েটা করে ফেললি যে? একবার আমাদের জিজ্ঞেস তো করতিস। আমি কবে থেকে তোর জন্য মেয়ে দেখছি? 3-4 জনকে তো আমি দেখেও রেখেছিলাম। মা, আমি জানি তুমি আমার বিয়ের জন্য খুব চিন্তিত, কিন্তু আমি সুজিকে ভালোবাসি। প্রেম ভালোবাসা তো ঠিক আছে, কিন্তু এই মেয়ে কি আমার বৌমা হতে পারবে? কেন নয়? এমনিতেও আমি 6 মাস পরে আমেরিকাতে চাকরি পেয়ে যাব। তারপর তো আমরা আমেরিকাতে শিফট হয়ে যাব। ততদিন তুমি একে আমাদের নিয়ম রীতি শিখিয়ে দাও। এসব শুনে নন্দার খুব কষ্ট হল। যখন ওরা বাড়ির ভেতরে ঢুকল, বাইরে তোমার মা বাবার পা আমাকে কেন ছুতে হলো বলো তো? কারণ এখানে এইভাবে বড়দের রেসপেক্ট করতে হয়। ও, এ তো এও জানে না যে বড়দের কিভাবে সম্মান দিতে হয়। আর তুই চাস একে আমি আমার ঘরের বৌমা বানাবো? মা, তুমি আমার মা। তুমি চাইলে সব কিছু করতে পারো, আমি বিশ্বাস করি। তুমি চাইলে একেও সব কিছু শেখাতে পারবে। হ্যাঁ, নন্দা তার বিদেশি বৌমার ট্রেনিং শুরু করল। বাড়ির বড়দের সম্মান জানানোর জন্য পা ছুঁয়ে নমস্কার করতে হয় এইভাবে। তার মানে আমাকে পা ছুঁতে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ, একেবারে ঠিক বলেছ। নন্দা সুজিকে রুটি বানানো শেখাতে লাগল। আটা, ফ্লাওয়ার, এটাকে এভাবে মাখতে হয়। এইভাবে? হ্যাঁ হ্যাঁ, আর এটাকে রোলিং পিন দিয়ে বেলতে হয় এইভাবে। সুজি যখন রুটি বেলা শুরু করলো, জানি না কোন দেশের ম্যাপ বানালো। কোনো ব্যাপার না, চেষ্টা করতে থাকো। পরের দিন নন্দা সুজিকে ডাল আর সবজি বানাতে শেখালো। সুজি সব মশলা দিয়ে তরকারি বানাতে শুরু করলো। এখন সুজি খুব তাড়াতাড়ি শিখে নিল। কিছুদিন পর, গিন্নি, আরে ও গিন্নি। কি হয়েছে? কেন চিৎকার করছো? আরে নতুন সমস্যা। আমার পরিবারের সবাই এখানে বউকে দেখতে আসছে, আর সাথে মাও আসছেন। কি আর করা যাবে, আসতে দাও। কিন্তু সুজি ওনাদের সামনে বৌমার মতো ব্যবহার করবে? তুমি দেখতে যাও। পরের দিন নন্দা সুজিকে একটা শাড়ি দিল। এটা তোমাকে পরতে হবে। বাট কিভাবে পরব? নন্দা সুজিকে শাড়ি পরিয়ে দিল। সুজির সেই শাড়ি খুব ভালো লাগলো। ওয়াও, আমাকে কি ভালো লাগছে, শাড়িতে আমাকে দারুণ দেখাচ্ছে। নন্দা তার বিদেশি বউকে আশীর্বাদ করল। অনুষ্ঠানে যেখানে বিনোদের বাড়ির লোক ছিল, সেখানে তার মাও উপস্থিত ছিল। সুজি শাড়ি পরে ওখানে এলো। পরিবারের সবাই তালি বাজাতে লাগল। সুজি সবার প্রথমে রবির ঠাকুমার পা ছুঁল। আমাকে আশীর্বাদ করুন। সদা সুখে থাকো বৌমা। ঠাকুমা সুজিকে আশীর্বাদ করল। তারপর সুজি এক এক করে সবাইকে প্রণাম করল। পরিবারের সবাই খুব খুশি ছিল। তোর বৌমা তো দেখছি খুবই ভালো। কিন্তু তোর কথাই সত্যি হলো, আমার বৌমা হলো বিদেশি। বিদেশি নয়, দেশি বিদেশি মিলিয়ে। এই
মিষ্টি মেয়েটির নাম হলো মায়া। মায়া সাজগোজ করতে খুব পছন্দ করত। মালা যখন শহরে পড়তে যেত তখন ও একটি বিউটি পার্লারে বিউটিশিয়ান কোর্স করেছিল। আরে বাহ মায়া, তুই তো ভালোই মেকআপ করতে পারিস। কেন পারবো না, আমি বিউটিশিয়ানের কোর্স করেছি। আরে তাই নাকি? আর আমার স্বপ্ন হলো আমি নিজের একটা বিউটি পার্লার করব। খুব ভালো, তো কবে ওপেন করছিস বিউটি পার্লার? বিয়ের পরে। তুই তো জানিস বাবার কথা, উনি টাকাই দেবেন না। উনি তো এমন ভাবেন যেন বিয়েই সবকিছু। উনি বলেন বিউটি পার্লার তৈরি করে আমি কি মেয়ের রোজগারের খাবো? কিছুদিন পর মায়াকে দেখতে মনোজ আর তার বাবা মা এলো। এ হলো আমার মেয়ে মায়া, বিয়ে পর্যন্ত পড়েছে। এই হলো আমার ভাইপো মনোজ, পড়াশোনায় খুব ভালো আর সরকারি চাকরিও করে। আরে বাহ, সরকারি চাকরি আর কি চায়? গিন্নি সবার মুখ মিষ্টি করাও। মায়ার বাবা এমন একজন জামাই চাইছিল যে সরকারি চাকরি করে, আর মনোজ প্রথম দেখাতেই মায়াকে পছন্দ করে ফেলল। ও ছিলই এত মিষ্টি। আর 1 বছর পর মায়ার বিয়ে মনোজের সাথে হয়ে গেল। বিয়ের কিছুদিন পরই মায়া তার স্বপ্নের কথা মনোজকে খুলে বলল। আমার স্বপ্ন হলো যে আমি নিজের বিউটি পার্লার খুলি। খুব ভালো, অবশ্যই খুলবে। যেহেতু মায়া সবসময় বিউটি পার্লারের কথা বলতো, তাই মনোজ খুব উদাস ছিল। বিউটি পার্লার? হ্যাঁ হ্যাঁ। একদিন মায়া খুব রেগে ওঠে। তোমাকে আর কতবার বলবো যে আমি আমার বিউটি পার্লার করতে চাই? তুমি তো আমার অর্থনৈতিক পরিস্থিতির কথা জানো। বিউটি পার্লার খোলার জন্য অনেক টাকার দরকার। মায়া ভাবতে থাকলো, এই তো হলো আমার চুড়ি, এটা কবে কাজে আসবে? কিন্তু এটা তো তোমার বাবা দিয়েছিলেন। তাহলে কি অসময়ে যদি এটার কাজে না আসে, এটা রেখে লাভ? তুমি এটা বেচে টাকা নিয়ে এসো। ঠিক আছে। মনোজ বাজারে গেল আর চুড়িটা বিক্রি করে দিল, আর সব টাকা নিয়ে এসে মায়াকে দিয়ে দিল। টাকাগুলো দেখে মায়া খুব খুশি হয়ে গেল। পরের দিন মায়া বাজার থেকে সব কিছু কিনে নিল, আর কিছুদিনের মধ্যেই মায়া বাড়িতে বিউটি পার্লার খুলে দিল। আর গ্রামের মেয়েরা সবাই মায়ার বিউটি পার্লারে আসতে লাগলো। মায়া খুব খুশি ছিল, কারণ ওর বিউটি পার্লার খুব ভালো চলছিল, কারণ ওর রোজগার খুব ভালো হচ্ছিল। মাসের শেষে মনোজ হিসেব নিকেশ করতে বসলো। এই মাসে তুমি পুরো 20,000 টাকা লাভ করেছো। আমি না বলতাম? হ্যাঁ, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। মায়া নিজের বিউটি পার্লারের কাজ চালু রাখলো। 1 বছরের মধ্যে মায়া নিজের দোকান কিনে নিল আর নিজের বিউটি পার্লার সেখানে নিল। দেখতে দেখতে মায়ার ঘর আরো বড় হয়ে গেল। আর এইভাবে মায়া বিউটি পার্লারের মাধ্যমে শুধু নিজের স্বপ্ন পূরণ করলো না, তার স্বামীকে আর্থিকভাবেও সাহায্য করলো। আর ওদের পরিবারের অবস্থা আগের থেকে আরো ভালো হয়ে গেল। সীমার বিয়ের সময় ওর ভাই ওকে উপহার স্বরূপ একটা ফোন দিয়েছিল। ফোন পেয়ে সীমা খুব খুশি হলো। প্রথমে তো কখনো কখনো বাড়িতে নিজের মা বাবা আর ভাইয়ের সাথে কথা বলতো। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমিও নিজের খেয়াল রেখো। কিন্তু কিছুদিন পর থেকেই সীমা ফোনের ক্যামেরা দিয়ে নিজেই নিজের ছবি মানে সেলফি নিতে শুরু করলো। নিজের বিভিন্ন রকমের ছবি তুলতে ও খুবই মজা পেতে লাগলো। এই ছবিটা এখানে বসে নি, বাহ আমাকে কত সুন্দর দেখাচ্ছে। একটা ছবি ঘরের ভেতরেও। ছবি তোলার সময় সীমার সমস্ত খেয়াল ফোনের ক্যামেরার দিকেই ছিল। নিচে পড়ে থাকা সাবানের ওপর ওর চোখই গেল না, আরও পড়ে গেল। আমি তো ভিজে গেলাম। জামা কাপড় বদলে তারপর ছবি তুলব। সীমার এবার সেলফি তোলার নেশা হয়ে গেল। সীমা বাড়ির সমস্ত কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র সেলফি নিতেই ব্যস্ত থাকত। আরে বৌমা,
রান্নাঘর থেকে পোড়া গন্ধ আসছে কেন? আরে, পুরো ডালটাই পুড়ে গেছে, কিন্তু বৌমা কোথায়? সীমা তো শুধু ছবি আর সেলফি নিতেই এত ব্যস্ত থাকতো যে এবার তো ও অযত্নকারীও হয়ে গেছিল। সীমা, আমার জামাটা কোথায়? ওটা তো আমি ধোয়ার জন্য ভিজিয়েছিলাম, কিন্তু ওটা ধুয়ে শুকোতে ভুলে গেছি। সীমার শাশুড়ি আর ওর স্বামী সীমার সেলফি নেওয়ার বাজে নেশার থেকে খুবই বিরক্ত হয়ে গেছিল। যদি বৌমা এভাবেই সারাটা দিন তো নিজের ছবি তুলতে ব্যস্ত থাকে, তাহলে ঘর সংসারের কাজে কখন খেয়াল রাখবে? আমি সীমাকে বোঝাবো। সীমার স্বামীও ওকে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু সীমার অভ্যাস মোটেই বদলালো না। বাড়িতে তো আমি প্রত্যেক জায়গাতেই সকলের সাথে আমার ছবি তুলেছি, এখন কি করব? আচ্ছা, যদি আমি কোনো পালতু জানোয়ার যেমন বেড়াল কিংবা কুকুরের সাথে ছবি তুলে নি? সীমা বাইরে গেল আর একটা রাস্তার কুকুরের সাথে ছবি তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু যেই না ও কুকুরের সাথে সেলফি নিতে ঝুঁকলো, তখনই কুকুরটা ওকে কামড়ে দিল। আহ! হে ভগবান, বাঁচাও! আমাকে কুকুরটা থেকে বাঁচাও! ছবি তোলা তো দূর, সীমা নিজের ফোনও ওখানেই ফেলে পালিয়ে গেল। সীমা সেলফি নেওয়ার নেশা ওকে সমস্যায় ফেলে দিল। কুকুরের কামড়ানোর ফলে ওকে ইঞ্জেকশন লাগাতে হলো, আর ওর ফোনটাও পড়ে গিয়ে ভেঙে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে যে কোনো জিনিস অতিরিক্ত ভালো হয় না। যে কোনো ব্যাপারেই প্রয়োজনের থেকে বেশি অভ্যাস করা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।